আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি। যারা তাকে ভালোবাসেন, যারা তার সমালোচনা করেন, অপছন্দ করেন, সকলেরই উচিত এই বইটি পড়া, তাকে জানার জন্য ও বোঝার জন্য। তার সমাজ ভাবনা, রাজনীতি ভাবনা ও বিশ্ব ভাবনার যৎসামান্য পরিচয় পাব এই বইয়ে। আশা করি সবাই সঙ্গে থাকবেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না, আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত। তারা তলে তলে আমার বিরুদ্ধাচারণও করত, কিন্তু ছাত্র সমাজকে দলে ভেরাতে পারত না। এই সময় রাজশাহী সরকারি কলেজে ছাত্রদের উপর খুব অত্যাচার হলো। এরা প্রায় সকলেই ছাত্রলীগের সভ্য ছিল। 21 জন ছাত্রকে কলেজ থেকে বের করে দিল এবং রাজশাহী জেলা ত্যাগ করার জন্য সরকার হুকুম দিল। অনেক জেলায় ছাত্রদের উপর অত্যাচার শুরু হয়েছিল এবং গ্রেফতারও করা হয়েছিল। 1949 সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দিনাজপুরেও ছাত্রদের গ্রেফতার করা হয়েছিল। জেলের ভিতর দবিরুল ইসলামকে ভীষণভাবে মারপিট করেছিল, যার ফলে জীবনের তরে তার স্বাস্থ্য নষ্ট হয়েছিল। ছাত্ররা আমাকে কনভেনর করে জুলুম প্রতিরোধ দিবস পালন করার জন্য একটা কমিটি করেছিল। একটা দিবসও ঘোষণা করা হয়েছিল। পূর্ব বাংলার সমস্ত জেলায় জেলায় এই দিবসটি উদযাপন করা হয়। কমিটির পক্ষ থেকে ছাত্র বন্দীদের ও অন্যান্য বন্দীদের মুক্তি দাবি করা হয় এবং ছাত্রদের উপর হতে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে অনুরোধ করা হয়। এই প্রথম পাকিস্তানে রাজনৈতিক বন্দীদের মুক্তির আন্দোলন এবং জুলুমের প্রতিবাদ। এর পূর্বে আর কেউ সাহস পায় নাই। তখনকার দিনে আমরা কোনো সভা বা শোভাযাত্রা করতে গেলে একদল গুন্ডা ভাড়া করে আমাদের মারপিট করা হতো এবং সভা ভাঙার চেষ্টা করা হতো। জুলুম প্রতিরোধ দিবসে বিশ্ববিদ্যালয় এলাকায়ও কিছু গুন্ডা আমদানি করা হয়েছিল। আমি খবর পেয়ে রাতে সভা করি এবং বলে দিই, গুন্ডামির প্রশ্রয় দেওয়া হলে এবার বাধা দিতে হবে। আমাদের বিখ্যাত আমতলায় সভা করার কথা ছিল। কর্তৃপক্ষ বাধা দিলে আমরা বিশ্ববিদ্যালয়ের সামনের মাঠে মিটিং করলাম। একদল ভালো কর্মী প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় গেটে রেখেছিলাম। যদি গুন্ডারা আক্রমণ করে তারা বাধা দিবে এবং 3 দিক থেকে তাদের আক্রমণ করা হবে, যাতে জীবনে আর রমনা এলাকায় গুন্ডামি করতে না আসে। এই শিক্ষা দিতে হবে। আশ্চর্যের বিষয়, সরকারি দল প্রকাশ্যে গুন্ডাদের সাহায্য করত ও প্রশ্রয় দিত। মাঝে মাঝে জগন্নাথ কলেজ, মিডফোর্ড ও মেডিকেল স্কুলের ছাত্ররা শোভাযাত্রা করে বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করলে হঠাৎ আক্রমণ করে মারপিট করত। মুসলিম লীগ নেতারা একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চেষ্টা করছিল, যাতে কেউ সরকারের সমালোচনা করতে না পারে। মুসলিম লীগ নেতারা বুঝতে পারছিলেন না যে পন্থা তারা অবলম্বন করেছিলেন সেই পন্থাই তাদের উপর একদিন ফিরে আসতে বাধ্য। ওনারা ভেবেছিলেন গুন্ডা দিয়ে মারপিট করে জনমত দাবাতে পারবেন। এ পন্থা যে কোনোদিন
সফল হয় নাই আর হতে পারে না, এই শিক্ষা তারা ইতিহাস পড়ে শিখতে চেষ্টা করেন নাই। এই সময় ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগর থানার কৃষ্ণনগরে জনাব রফিকুল হোসেন এক সভার আয়োজন করেন কৃষ্ণনগর হাই স্কুলের দ্বারোদ্ঘাটন করার জন্য। আর্থিক সাহায্য পাওয়ার জন্য জনাব এন খান সিএসপি, তখনকার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাকেই নিমন্ত্রণ করা হয়েছিল। তিনি রাজিও হয়েছিলেন। সেখানে বিখ্যাত গায়ক আব্বাস উদ্দিন আহমদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহমদ গান গাইবেন। আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল। জনাব এন খান পাকিস্তান হওয়ার পূর্বে এই মহকুমার এসডিও হিসাবে অনেক ভালো কাজ করার জন্য জনপ্রিয় ছিলেন। আমরা উপস্থিত হয়ে দেখলাম এন খান ও আব্বাস উদ্দিন সাহেবকে দেখবার জন্য হাজার হাজার লোক সমাগম হয়েছে। বাংলার গ্রামে গ্রামে আব্বাস উদ্দিন সাহেব জনপ্রিয় ছিলেন। জনসাধারণ তার গান শুনবার জন্য পাগল হয়ে যেত। তার গান ছিল বাংলার জনগণের প্রাণের গান। বাংলার মাটির সাথে ছিল তার নারীর সম্বন্ধ। দুঃখের বিষয়, সরকারের প্রচার দপ্তরে তার মতো গুণী লোকের চাকরি করে জীবিকা অর্জন করতে হয়েছিল। সভা শুরু হলো। রফিকুল হোসেন সাহেবের অনুরোধে আমাকেও বক্তৃতা করতে হলো। আজ এ পর্যন্ত।